অর্জুন রাগ করে জঙ্গলের অভিশপ্ত পুকুরে গিয়ে জাল ফেলে। হঠাৎ তার জালে একটি মাছ লাগে। মাছটি রাখতেই সেটি দুটি সোনার ডিম পাড়ে। অনেক অনেক বছর আগের কথা। দক্ষিণ দিকের ঘন জঙ্গলের পাশে সুন্দর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামেই অর্জুন নামে এক জেলে তার মা মীরার সঙ্গে একটি ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত। একদিন অর্জুন পুকুরের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, এ ভগবান, আজ অন্তত আমার জালটা মাছ দিয়ে ভরে দিও। ঠিক তখনই গ্রামের একজন লোক সেখানে এসে হাজির হলো। তার নাম দীপক। সে ঠাট্টা করে বলল, কি রে অর্জুন, সারা গ্রাম জানে তোর জালে সেই দু একটা মাছই ধরা পড়ে, যেগুলো দিয়ে তুই আর তোর মা কোনো রকমে বাঁচিস। আরে ভাই, এভাবে অন্তত ঠাট্টা তো করলা। আমি ঠাট্টা করব না তো কে করবে? তোর নিয়ে তো সারা গ্রামই হাসাহাসি করে। এই যে ডাল ডাল জাল ডাল, এত বড় জাল ফেলিস শুধু এই কটা মাছ ধরার জন্য? এই কথা শুনে অর্জুন মন খারাপ করে জালটা পুকুরে ফেলল। কিছুক্ষণ পর তার জালে দুটো মাছ ধরা পড়ল। দীপক আবার হাসতে হাসতে বলল, দেখলি, আমি বলেছিলাম না, এই দুটো মাছ ছাড়া তোর জালে আর কোনো মাছ কখনো ধরা পড়ে না। এখন এক কাজ কর, মাছ দুটো নিয়ে চুপচাপ বাড়ি চলে যা, কারণ আজ আর যতবারই জাল ফেলিস না কেন কোনো মাছ ধরা পড়বে না। এই কথা বলে দীপক ঠাট্টা করতে করতে চলে গেল। অর্জুন সন্ধ্যা পর্যন্ত পুকুরের ধারে জাল নিয়ে বসে রইল, কিন্তু আর কোনো মাছ ধরা পড়ল না। ক্লান্ত হয়ে সে বাড়ি ফিরে এসে দুটো মাছ তার মা মীরার হাতে দিয়ে বলল, মা, আজও শুধু দুটো মাছই জালে ধরা পড়েছে। তুমি কি ধরনের জেলে? অন্য জেলেরা জাল ভরে ভরে মাছ ধরে, বাজারে বিক্রি করে অনেক টাকা কামায়, আর তুমি শুধু দুটো মাছ নিয়ে আসো। এতে রান্না করলেও তো আমার পেট ভরে না। মা, তুমি এমন কথা বলো না। সারা গ্রাম আমাদের তানা মারে, ওতে আমার তেমন কষ্ট হয় না, কিন্তু তুমি যখন তানা দাও তখন বুকটা একদম ফেটে যায়। মা, দয়া করে এমন করো না। আমি বুঝতে পারি না তুমি কেন গ্রামের ওই বাজে পুকুরটার পিছনেই পড়ে আছো। আরে ওই পুকুরটা ছাড়াও তো আরও পুকুর আছে, তুমি সেখানে গিয়ে মাছ ধরো না কেন? আরে মা, বাকি পুকুরগুলো হয় রাজা মহলের এলাকায়, নয়তো ভয়ঙ্কর জঙ্গলের পাশে। এমন অবস্থায় আমি কি করব? এসব আমার কিছু যায় আসে না। যেভাবেই হোক অনেক মাছ ধরে নিয়ে আসবে, নইলে। নইলে কি মা? নইলে কি আমাকে বাড়ি থেকে বের করে দিবে? নইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অপমানিত ও হতাশ বোধ করে অর্জুন বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পরদিন মন খারাপ করে জাল কাঁধে নিয়ে অর্জুন পুকুরের দিকে যাচ্ছিল। পথে তার প্রতিবেশী সরলা দাইয়ের সঙ্গে দেখা হলো। আরে অর্জুন, কাল আবার তোমার আর তোমার মায়ের ঝগড়ার আওয়াজ আসছিল তোমাদের বাড়ি থেকে। হ্যাঁ তাই, জালে দুটো মাছ ধরা পড়তেই মা আবার রেগে গেলেন আর আমার ওপর ঝাঁপিয়ে পড়লেন। আর কী বা বলবো? তুমি তোমার মাকে বোঝাও না কেন? জালে যদি দুটো মাছই ধরা পড়ে তাতে কি হয়েছে? হতে পারে কাল তোমার জালে অনেক মাছ ধরা পড়বে। তোমার মায়ের ধৈর্য ধরতে শেখা উচিত। আরে তাই, ছেলে যদি মাকেই না বোঝায় তাহলে আর কে বোঝাবে? আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এখন আর কিভাবে বোঝাবো? আমাদের নিজেরই আর কিছু বুঝে আসছে না। জানেন তাই, উনি তো এটাও বলছেন আমাদের অবস্থা না বদলালে তিনি আমাদের ছেড়ে চলে যাবেন। হায় দয়াল, কি নির্লজ্জ মা, নিজের ছেলেকেই ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে। কাল তো মা বলছিলেন এই পুকুর ছেড়ে জঙ্গলের দিকের অন্য পুকুরে যেতে। আজ আমি আরেকবার চেষ্টা করব। যদি আজও জালে মাছ না ধরে তাহলে বাধ্য হয়ে সত্যিই অন্য পুকুর খুঁজতে হবে। এখন কি করা যায়? চলো যাই। এই কথা বলে অর্জুন চলে গেল এবং পুকুরের ধারে বসে জাল ফেলল। ঠিক তখনই দীপক আবার সেখানে এসে হাজির হলো। আরে ভাই, দেখো দেখো, অর্জুন বাবু এসেছেন। আসুন আসুন, আপনারই তো অপেক্ষা করছিলাম এই মাছগুলো।
আরে ভাই থাক থাক, কেন সারাদিন খেটে মরছ? কতবার বলেছি মাছ ধরা তোর দ্বারা হবে না, তুই বুঝিস না কেন? মাছের তোর চেহারা পছন্দ নয়, তবু তুই আসিস। তাই মাছগুলো পুকুরের ভেতরেই ঘোরাফেরা করে, বাইরে বেরোয় না। এই কথা শুনে অর্জুনের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। ঠিক সেই সময় তার জালে আবার দুটো মাছ ধরা পড়ল। দীপক হেসে বলল, দেখলি ভাই, হয়ে গেল আজকের কাজ। এবার আর কোনো মাছ তোর জালে ধরা পড়বে না। যা ভাই, বাড়ি যা, বিশ্রাম কর, এই দুটোই ধরে খা, যা। এ কথা শুনে অর্জুন রাগে চেপে বসে। রাগে ফুঁসতে ফুঁসতে অর্জুন সেই দুটো মাছ নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে দুটো মাছ দেখে মীরা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অর্জুনই আগে বলে উঠল, ব্যাস, আর কিছু বলার দরকার নেই। কাল আমরা অন্য পুকুর খুঁজব, বুঝেছ? ব্যাস। মীরা চুপ করে গেল। পরদিন অর্জুন জাল নিয়ে বেরোতে যাচ্ছিল। ঠিক তখনই তার মা মীরা তাকে থামালো। কাল তো তুমি বলেছিলে তুমি অন্য পুকুর খুঁজবে। হ্যাঁ, আমার মনে আছে, তোমাকে মনে করিয়ে দিতে হবে না। গ্রামের উত্তরের জঙ্গলে একটা পুকুর আছে, শোনা যায় ওটা নাকি অভিশপ্ত। আজ পর্যন্ত কেউ সেখানে যায়নি। লোকজন শুধু নানা রকম কথা বলে, কি জানে সেখানে কি আছে। তুমি সেখানে কেন যাও না? ওই পুকুরে তো বহু বছর কেউ যায়নি। কথা শোনা যায় সেখানে নাকি কোনো রাক্ষসী আত্মার বাস। এইসব সব বাজে কথা। ভাগ্য বদলাতে হলে একটু ঝুঁকি তো নিতেই হয়। তুমি সেখানে যাও, আমার আশা সেখানে তুমি অনেক মাছ পাবে, আর তোমার জন্য একটা বাড়তি লাভও আছে। কোন লাভ? আর যদি সেখানে কোনো বিপদ থাকে? তাতে আমার কোনো যায় আসে না। তুমি ওই পুকুরের কাছেই যাবে। ওটা অভিশপ্ত হলেও আমার কিছু যায় আসে না। আমার শুধু টাকা চাই। তুমি অভিশপ্ত হও বা তোমার কোনো ক্ষতি হোক, তাতেও আমার কিছু যায় আসে না। মীরার কথা শুনে অর্জুন হতভম্ব হয়ে গেল। তার কথায় গভীর আঘাত পেয়ে সে অভিশপ্ত পুকুরের দিকে রওনা দিল। পথটা ছিল জনমানবহীন। অর্জুন দেখল গাছগুলো শুকিয়ে গেছে, ডালপালা ঝুলে পড়েছে। কিছুক্ষণ পর সে পুকুরের কাছে পৌঁছালো। এখানে তো ভীষণ নিস্তব্ধতা। এমন মনে হচ্ছে মানুষ তো দূরের কথা, বহু বছর ধরে কোনো পশুও এখানে আসে না। সাহস সঞ্চয় করে সে জাল ফেলল। কিছুক্ষণের মধ্যেই এক ঝলমলে মাছ তার জালে ধরা পড়ল। অর্জুন তৎক্ষণাৎ মাছটা তুলে ঝুড়িতে রাখল। মাছটা ঝুড়িতে রাখা মাত্রই সেটি দুটো সোনার ডিম দিল। আরে বাহ, এই পুকুর তো শান্ত বলে বিখ্যাত ছিল, কিন্তু দেখা যাচ্ছে এটা জাদুকরি। চলো, মাছটা দুটো সোনার ডিম দিয়েছে, আমাদের কাজ সফল হলো। অর্জুন তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। মাছ আর সোনার ডিম দেখিয়ে মীরাকে বলল, মা, কি আশ্চর্য ঘটনা! ওই পুকুরেও আমাদের জালে মাত্র একটা মাছই ধরা পড়েছিল, কিন্তু মাছটা ঝুড়িতে রাখতেই দুটো সোনার ডিম দিল। এটা তো দারুণ ব্যাপার। একদিকে একটা মাছ যেটা খেয়ে পেট ভরানো যাবে, আর অন্যদিকে দুটো সোনার ডিম। ভাবো তো, তুমি যদি রোজ রোজ সেখানে যাও তাহলে আমাদের কাছে শত শত সোনার ডিম হয়ে যাবে। হ্যাঁ মা, ঠিক আছে, আমি অবশ্যই আবার যাব ওখানে। পরদিন অর্জুন আবার সেখানে গেল। আরেকটা মাছ ধরা পড়ল, আর সেটিও দুটো সোনার ডিম দিল। ধীরে ধীরে অর্জুন প্রতিদিনই সেখানে যেতে লাগল। কয়েকদিনের মধ্যেই অর্জুন আর মীরার অবস্থা বদলাতে শুরু করল। পুরনো কুঁড়ে ঘরের জায়গায় এবার একটা পাকা দালান তৈরি হলো। গ্রামের লোকজন এখন অর্জুনকে সম্মানের চোখে দেখতে লাগল। আরে অর্জুন, ভালোই হলো তুই এখানেই দেখা পেলাম, নইলে তোর বাড়িতে তোর প্রাসাদেই যাচ্ছিলাম। আমি সেখানে যেতে চাইছিলাম না। এভাবে বলছো কেন? তাই চল
আমার সঙ্গে চলো। আমি আজও সেই আগের অর্জুনই আছি, যে একসময় সাধারণ জেলে ছিল। আমি জানি অর্জুন, তুই বদলাসনি, কিন্তু তোর মাকে দেখেছিস, যতদিন যাচ্ছে ধন আসার পর থেকে ও ভীষণ অহংকারী হয়ে উঠেছে। যাই হোক, ধন না থাকলেও সেও কখনো খুব ভালোভাবে কথা বলতো না। শোন, আমি চাই তুই গরিবদের সাহায্য করবি। কাল আমি দেখেছি এক ভিখারি তোর বাড়িতে এসেছিল, আর তোর মা তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তাই ঠিক আছে, আমি আজই এই বিষয়টা নিয়ে মায়ের সঙ্গে কথা বলবো। এরপর কিছুক্ষণ পর অর্জুন বাড়ি ফিরে গেল। মা, আমি তোমার সঙ্গে একটা খুব জরুরি কথা বলতে চাই। দেখো মা, সরলতাই বলছিল কাল একটা ভিখারি এসেছিল, যাকে তুমি অপমান করে বাইরে বের করে দিয়েছ। মা, এমন তো কেউ করে না। তুমি কি তোমাদের গরিব দিনের কথা ভুলে গেছো? হ্যাঁ, সবই আমার মনে আছে, কিন্তু হয়তো তুমি ভুলে গেছো যখন তোমরা গরিব ছিলে তখন গ্রামের লোকেরা কিভাবে তোমাদের নিয়ে হাসাহাসি করত। ওহো মা, গ্রামের লোকেদের আমরা কোনো পরোয়া করি না। আমাদের ওদের মতো হওয়ার দরকার নেই, বুঝেছ? শোনো মা, আমি আসলে এটা বলতে চাইছিলাম, এখন আমাদের ধনের আর কোনো অভাব নেই। তাই আমি চাই ওই পুকুর থেকে মাছ ধরা বন্ধ করে কোনো বড় ব্যবসা শুরু করতে। তুমি কি বলো? এই কথা শুনে মীরাও চমকে উঠল। সে রাগে অর্জুনের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকে ভালো করে দেখার পর বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়নি মা, কিন্তু তোমার মনে লোভ চেপে বসেছে। আমি দেখছি যতদিন যাচ্ছে আমাদের ধন বাড়ছে, ততই তোমার লোভ কমার বদলে আরও বেড়ে যাচ্ছে। বাজে কথা বলিস না, আর তুই ওই পুকুর কখনো ছাড়বি না। না মা, আমি কাল থেকে ওই পুকুরে যাব না, মানে যাবই না। আরে ভাই, আমাদের কাছে তো এত ধন আছে যে আমরা একটা ভালো ব্যবসা শুরু করতে পারি, সারা জীবন উপার্জন করা যাবে। তাহলে মাছ ধরতে যাব কেন? ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা, কিন্তু তোমাকে আমার একটা কথা মানতেই হবে। কি বলতে চাও? ভেবে দেখো, যদি প্রতিদিন একটা মাছ থেকে 2টো ডিম পাওয়া যায়, তাহলে সব মাছ একসঙ্গে বের করা নেওয়া যায় না কেন? ভাবো তো, সব ডিম একসাথেই পেয়ে যাব। মা, তুমি কি পাগল হয়ে গেছো? ওটা কোনো সাধারণ পুকুর নয়, সেখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর আমার মনে হয় যদি আমরা ওই মায়া ভেঙে দিই, তাহলে ভয়ানক কিছু ঘটে যাবে, বুঝেছো? মীরা বুঝে গেল যে অর্জুন নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু তার ভেতরের লোভ তখন আর সামলানো যাচ্ছিল না। শেষমেশ ক্লান্ত হয়ে সে অর্জুনকে বলল, এটা কি হচ্ছে? তুমি যখন গরিব ছিলে তখন কত সাহসী ছিলে, আর ধনী হওয়ার পর থেকে তুমি এত ভীতু কবে থেকে হলে? দেখো, তুমি তো এমনিতেই এখন ওই পুকুরে যেতে চাইছো না। একটা শেষ কাজ তো করতেই পারো। তুমি যদি এটা না করো, আমি ছাদ থেকে লাফ দিয়ে ঝাঁপ দেব। আর তুমি জানো আমি কতটা জেদি? এখনই নয়, কিন্তু করবই। লোভী, তুমি ভীষণ লোভী। ঠিক আছে, আমরা তোমাকে ভালোবাসি মা, আর এই ভালোবাসার জন্যেই তোমার সব কথা এতদিন মেনে এসেছি, এটাও মেনে নিলাম। এই কথা শুনে অর্জুন নিজেই চমকে উঠল। পরদিন অর্জুন 2জন চাকরকে নিয়ে সেই পুকুরের ধারে গেল। 2জন চাকরই তার আদেশ মানতে লাগল। মালিক, আমাদের এখানে কেন নিয়ে এসেছেন? দেখো, আমি এখানে রোজ জাল ফেলতাম, আর প্রতিদিনই মাত্র একটা মাছ ধরা পড়ত। আমি চাই এই পুকুরের সব মাছ আমার হাতে আসুক, তাই তোমরা 2জন বালতি দিয়ে এই পুকুরের সব পানি তুলে ফেলো। চলো, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। কিছুক্ষণের মধ্যে 2জন চাকর বালতি দিয়ে পুকুরের পানি তুলতে শুরু করল। সারাদিনের খাটুনির পর অর্জুনের মনে হতে লাগল তার সব পরিশ্রমে বৃথা যাচ্ছে। পুকুর প্রায় শুকিয়ে গেল, কিন্তু কোনো মাছই দেখা গেল না। পুকুর থেকে শুধু কাদা আর দুর্গন্ধ বেরোতে লাগল। শেষমেশ অর্জুন পুকুরের তলায় একটি ছোট্ট সুড়ঙ্গ দেখতে পেল। সে হাত ঢুকিয়ে সেই সুড়ঙ্গটা পরীক্ষা করতে শুরু করল।
পর মুহূর্তেই সেখান থেকে একটি কালো আগুনের শিখা বেরিয়ে এলো আর পুরো পুকুর ভয়ঙ্কর ধোঁয়ায় ঢেকে গেল। ভয়ে দুজন চাকর গ্রাম ছেড়ে পালিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে অর্জুন বাড়ির দালানে ফিরে এলো। অর্জুনের ভীত মুখ দেখে মীরা চমকে উঠল। কি হয়েছে? তোমার সঙ্গে যে দুজন চাকর গিয়েছিল তারা কোথায় গেল? ওরা দুজন তো ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। এই কথা বলে অর্জুন পুকুরের পুরো ঘটনাটা মীরাকে খুলে বলল। সব শুনে মীরাও ভয় পেয়ে গেল। আমি তো ভেবেছিলাম ওই পুকুরের সব মাছই তুমি পেয়ে যাবে, কিন্তু সেখানে যে এমন কিছু হতে পারে তা কখনো ভাবিনি। আমি তো বলেছিলাম না মা, পুকুরটা পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। কে জানে কি রহস্য ছিল, যার জন্য আমরা এমন মাছ পেতাম যে মাছ দুটো সোনার ডিম দিত। মীরা চুপচাপ নিজের ঘরে চলে গেল। পরের সকালে ঘুম থেকে উঠে তার সারা শরীর ভীষণ ব্যথা করছিল। মীরাকে দেখে অর্জুন চমকে উঠল। আরে মা, তোমার মুখটা তো খুব অসুস্থ লাগছে, কি হয়েছে? আমার সারা শরীর ব্যথায় ভেঙে পড়ছে। অর্জুন সঙ্গে সঙ্গে একজন বৈদ্য ডেকে আনল। বৈদ্য মীরাকে দেখে অর্জুনকে বললেন, তোমার মায়ের খুব অদ্ভুত একটা রোগ হয়েছে। এর চিকিৎসা খুব ব্যয়বহুল। বিরল ভেষজ গাছগাছালি দিয়েই এর চিকিৎসা সম্ভব, আর সেগুলো খুবই দামি। তা কোনো সমস্যা নেই বৈদ্যজি, যাই হোক আমরা আমাদের মাকে সুস্থ করেই ছাড়ব। সেদিন থেকেই অর্জুন প্রাণপণে মায়ের চিকিৎসায় লেগে পড়ল। ভেষজগুলো খুব দামি হওয়ায় ধীরে ধীরে অর্জুনের সব ধন শেষ হয়ে গেল। আমাদের যা ধন ছিল সবই শেষ হয়ে গেছে। দেখো, তোমার মায়ের আরও কয়েকদিনে চিকিৎসা বাকি আছে। এটা না হলে রোগ আবার সেখান থেকেই ফিরে আসবে যেখান থেকে চিকিৎসা শুরু হয়েছিল। যে কোনোভাবে তোমাকে টাকা জোগাড় করতেই হবে, না হলে তোমার মাকে বাঁচানো যাবে না, বুঝেছ? এই কথা বলে বৈদ্য হতাশ হয়ে চলে গেল। অর্জুন মায়ের কাছে সব কথা খুলে বলল। মা, মনে হচ্ছে আমাদের এই দালানটা বিক্রি করতে হবে। মীরার চোখে জল এসে গেল। এরপর অর্জুন দালানটা বিক্রি করে দেয় আর আবার মায়ের সঙ্গে একটি কুঁড়ে ঘরে থাকতে শুরু করে। কয়েকদিনের চিকিৎসার পর মীরা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, কিন্তু তাদের হাতে আর কিছুই অবশিষ্ট থাকেনি। আবার একদিন অর্জুন গ্রামের সেই পুকুরে মাছ ধরতে গেল। সেখানে বসে থাকা দীপক ঠাট্টা করে বলল, আরে অর্জুন ভাই, যেখানে থেকে গিয়েছিলে সেখানেই আবার ফিরে এলে। সারা শহর ঘুরে শেষে সোজা ঘরেই ফিরে এলে নাকি? কিরে, তোর যা ধন ছিল সবই শেষ হয়ে গেছে, এবার কি করবি? অর্জুন কিছু বলল না। সে জাল ফেলতেই দুটো মাছ ধরা পড়ল। সেই মাছ দুটো নিয়ে সে কুঁড়ে ঘরে ফিরে এলো। আজও জালে ধরা পড়ল শুধু দুটো মাছই। সব কিছুই আমার কারণে হয়েছে। আমি যদি এত লোভ না করতাম তাহলে কিছুই হতো না। আমার মনে হয় পুকুরটা শুকিয়ে দেওয়ার কারণেই আমার উপর এই অভিশাপ নেমে এসেছে। আমি অসুস্থ হয়ে পড়েছি আর আমাদের সব ধন শেষ হয়ে গেছে। আজ আমি বুঝে গেছি, লোভ সত্যিই ভয়ঙ্কর এক অভিশাপ। আরে মা, ব্যাস ব্যাস, কেঁদো না। সকালের ভুল যদি সন্ধ্যায় শুধরে নেওয়া যায় তাহলে তাকে আর ভুল বলা হয় না। তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই আমাদের জন্য অনেক। তুমি বুঝেছ যে লোভ খারাপ, এটাই যথেষ্ট। আর আমরা তো আছি, তাই না? তুমি কি আমাকে ওই পুকুরের ধারে নিয়ে যাবে? হঠাৎ এসব কথা বলছো কেন না? আমি ওই পুকুরের সামনে দাঁড়িয়ে তার কাছে ক্ষমা চাইতে চাই। কিছুক্ষণ পর অর্জুন মীরাকে সেই শুকিয়ে যাওয়া জঙ্গলের পুকুরের কাছে নিয়ে গেল। মীরা পুকুরের সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মীরা একথা বলতেই পুকুরে জল ভরতে শুরু করল, আর চোখের পলকেই পুকুরটা আবার আগের মতো হয়ে গেল, যেন কখনো শুকায়নি। এটা দেখে অর্জুন হতভম্ব হয়ে গেল। ঠিক তখনই পুকুর থেকে একটি মাছ উঠে এলো এবং দুটো সোনার ডিম দিতে দিতে অর্জুন আর মীরার দিকে তাকালো। তোমাদের চোখে আমি অনুতাপ দেখতে পাচ্ছি। আসলে আমি মৎস্যরানী। এই পুকুরটা আমারই ছিল। যখন তোমার ছেলে পুকুরটা শুকিয়ে ফেলেছিল, তখন আমি আমার দিব্য শক্তিতে দেখেছিলাম সে নিজের ইচ্ছায় নয়,
বরং তার মায়ের লোভের কারণে এটা করেছিল। তাই সে একটিও মাছ পায়নি, আর তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। এই পুকুর থেকে তোমরা যে ধন উপার্জন করেছিলে সবই শেষ হয়ে গিয়েছিল। তবে এই যে 2টো ডিম আমি তোমাদের দিচ্ছি, এগুলো নিয়ে যাও। এগুলো বিক্রি করে ব্যবসা শুরু করো, আর আর কখনো লোভ করো না। অর্জুন সেই ডিম দুটো নিয়ে তার মা মীরাকে সঙ্গে করে বাড়ি ফিরে এলো। ডিম দুটো বিক্রি করে সে ব্যবসা শুরু করল। ধীরে ধীরে অর্জুন আবার তার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল। যে দালানটা সে একসময় বিক্রি করেছিল সেটাও আবার কিনে নিল। গ্রামের মানুষ আবারও তাকে সম্মানের চোখে দেখতে লাগল।